সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী ও নির্মাতা লুসি তৃপ্তি গোমেজের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউর রেডিয়াস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্রকলা প্রদর্শনী পারসেপশন। প্রদর্শনী চলবে ৪ মে পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী আনসিন ইন আওয়ার সাইট ডালিটস ইন বাংলাদেশ। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলা প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইন। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন মানবিক সাহায্যের আবেদন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেধাবী ছাত্র তন্ময় চন্দ্র রায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। এতে চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। এত টাকা চিকিৎসা ব্যয় তন্ময়ের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়, বিধায় তার পরিবার চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত তন্ময় চন্দ্র রায়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা শিখা রানী বিশ্বাস, সঞ্চয়ী হিসাব নম্বর 1051510130140140, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, মোবাইল ফোন নম্বর 01950079849। দেখছিলেন হাত বাড়িয়ে দাও, এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আপনি যা চাবেন আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আমি বলেছিলাম না আপনাকে আমার পছন্দ হয়েছে। আচ্ছা, হিরোইন কাকে নিচ্ছে? হিরোইন? আচ্ছা, ওইটা না হয় সারপ্রাইজই হবে। আপনার জন্য সেটে গিয়ে একবারে দেখবেন। আপনাকে আমার আসলে পছন্দ হয়েছে। দাদা আপনাকে জিনিয়াস লোক বলছেন। রাত ৮টা ২০ মিনিটে থাকছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। কি ব্যাপার হানি, তুমি কি কারণে বলো তো? না, বাট আপনাকে দেখতে ইচ্ছা করলো তো সেই জন্য চলে আসলাম আপনার হোস্টেলের সামনে। কি হয়েছে ঠিক করে বলো তো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। রাত ৯টায় প্রচার হবে একক নাটক শিলার গল্প। তুমি কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে, তাই তোমাকে আর ডাকিনি। নার্ভাস লাগছে? টেনশন করো না, এটাই লাস্ট সিটিং। হ্যাঁ, আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছি। আগামী মাসে আমরা রাঙামাটি শিফট করছি। আগামী মাসে মানে? তুমি না বললে যে রিসর্টের কাজ শেষ হতে 1 বছর লাগবে? রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান প্রবাস জীবন। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী ও নির্মাতা লুসি তৃপ্তি গোমেজ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? ভালো আছি। দর্শকদেরকে কিছুক্ষণ আগে তোমার পরিচয় দিতে গিয়ে বলছিলাম যে অভিনেত্রী ও নির্মাতা। আমি তোমার কাছে জানতে চাইবো যে কোন পরিচয়টা দিতে তোমার বেশি ভালো লাগে? আমি দুটো পরিচয় খুব একই সাথে ভালোবাসি, বলতে পছন্দ করি। তার সাথে বলতে পছন্দ করি আমি নাট্যকর্মী। আচ্ছা, আমি গত 22 বছর ধরে থিয়েটার করছি। থিয়েটার সেন্টার দিয়ে শুরু হয়েছিল আমার 1995 সালে থিয়েটারের যাত্রা।
আর এখন পর্যন্ত আছি নাট্যকেন্দ্রের সাথে 2000 থেকে নাট্যকেন্দ্রের সাথে। তো এখানেও 17 বছর হয়ে গেল। তো আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমার কাছে মনে হয় আমি নিজের পছন্দ করে দিতে, সেটা হচ্ছে আমি নাট্যকর্মী এবং নির্মাতা। মানে নাটক নিয়ে থাকতেই পছন্দ করো, সেটা হোক অভিনয়, সেটা হোক নির্মাণ, যেটাই হোক। তারপরও তুমি কিন্তু অভিনয়ে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে। তো পুরস্কার যে কোনো শিল্পীর জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি প্রাপ্তি। যেহেতু প্রথম পুরস্কার, তোমার কাছে সে সময়টা কি মনে হয়েছিল? এই পুরস্কারটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এই ব্যাপারটা আমি জেনেছি খুব আকস্মিকভাবে। আচ্ছা। এবং ব্যাপারটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। প্রথমত যেটা হচ্ছিল যে একদিন সুবর্ণাপা ফোন করলেন, সুবর্ণা মোস্তফা ফোন করে বললেন যে, মেয়ে তুমি তো ভালোই অভিনয় করো। তো আমি খুব অবাক যে আমি তো অভিনয়ই করি না। তখন আমি রেডিও স্বাধীনে ছিলাম, কাজ করি প্রডিউসার হিসেবে, সিনিয়র প্রডিউসার। তো ওনার ফোন পেয়ে আমি খুব অবাক। তো বলছে যে তুমি তো উত্তরের সুরে কাজ করেছো, তা আমরা খুব আর পছন্দ করেছি, তোমার খুব ভালো লেগেছে, তুমি রেগুলার কেন করো না কাজ? তো আমি কি বলবো আর কি, আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমার একজন আইকন, যাকে ছোটবেলা থেকে দেখে মনে হয়েছে যে কোনোদিন যদি তার মতো অভিনয় করতে পারতাম, সেই মানুষটা ফোন করে বলছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি পুরস্কার দরকার নেই, এটি আমার সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছি। আমার একটা বন্ধুকে ফোন করে বললাম যে তুমি একটু দেখো তো পেপারে কোথাও কিছু আছে কিনা এরকম। তো আমাকে ফোন করে বললো যে হ্যাঁ, একটা পুরস্কার প্রাপ্তির ঘোষণা হয়েছে। আসলে আমি তো পুরস্কারের জন্য কাজ করিনি। যখন শাহনাজ কাকুলি গল্পটা আমার সাথে শেয়ার করলেন, তখন মনে হয়েছে যে অনেক আর কি, এত বছর ধরে থিয়েটার করি, এরকম একটা চলচ্চিত্র করার জন্য তো নিশ্চয়ই নিজেকে বলতেই পারি যে আমি একটু তৈরি হয়েছি, তো কেন না। তাহলে উত্তরের সুর এই চলচ্চিত্রটির সাথে তুমি কিভাবে ইনভলভ হলে? শাহনাজ কাকুলি আমাকে একদিন ফোন করে বললেন যে আমি একটা চলচ্চিত্র বানাচ্ছি ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে, তো গল্পটা এরকম, লুসি আপা আমরা ভাবছি যে আপনি যদি এই চরিত্রটা করেন। তা আমি বললাম যে কীরকম আর কি, তুমি কি প্রোডাকশন প্ল্যানটা কীরকম, কতদিন কোথায় করবে? তো বললাম যে উত্তরবঙ্গে আমরা একদম তিস্তার পাড়ে করব, নদীর একদম চর এলাকাতে করব, খুব কষ্ট হবে কিন্তু আপনার। কষ্ট তো শারীরিক কষ্ট, কোনো ঝামেলা না, একটা ভালো চরিত্র, আর এত বছর ধরে থিয়েটার করছি, একটা জায়গাতে যদি একটা চ্যালেঞ্জ নিয়ে যদি কাজটা করতে পারি তাহলে ভালো লাগবে। তো রাজি হয়ে গেলাম, ঠিক আছে করি। তো এই তো এইভাবে। কোন ব্যাপারটি, উত্তরের সুরের কোন ব্যাপারটি তোমার ভালো লেগেছিল, গল্প নাকি চরিত্রটা? চরিত্র তো গল্পের একটা অংশ, তো গল্পটাই ছিল যে চর অঞ্চলে ওই সময়ের যে ভাওয়াইয়া গান গেয়ে কিছু মানুষ জীবিকা নির্বাহ করত। তারা বাউল ছিল, তাদের একটা ছোট পরিবার থাকে, এবং তারা সেই যা গান গেয়ে বাজারে হাটে মাঠে ঘাটে গান গায়, এবং গান গেয়ে যে টাকাটা আসে সেটাই তাদের হচ্ছে জীবিকা বা জীবন নির্বাহ হয়। তো যেটা হয়েছে যে এইখানে দেখা যাচ্ছে যে এই সময়ের আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে যে সিডিতে হিন্দি গান চলে আসছে, তারপর বাজারে হিন্দি গানের সাথে নাচ হচ্ছে হিন্দি সিডি বিক্রি করার জন্য, গানের সিডি বিক্রি করার জন্য। সেখানে বাউলের সেই সহজ গান আর কেউ শুনছে না, তার দোতারার গানটা আর কেউ জানছে না বা ইন্টারেস্ট পাচ্ছে না কেউ, নতুন কিছুতে সবার খুব আগ্রহ। তো ওই পরিবারটা এই কষ্টের ভেতর দিয়ে যায়, যে আস্তে আস্তে আয় কমতে থাকে, ধীরে ধীরে ওদের জীবন আরো কঠিন থেকে কঠিনতর হতে থাকে, এবং একটা সময় দেখা যায় যে ওদের যে 5 বছরের ছোট মেয়েটা সে অভাবের তাড়নায় মারাই যায়। তো এরকম একটা খুব কষ্টের একটা গল্প। তুমি ছাড়া এখানে আর অন্যান্য কে কে কাজ করেছিল? এখানে ছিল উৎপল সর্বজ্ঞ ছিল, যে হচ্ছে আয়েশার বাবার চরিত্রটা করে, বাউলের চরিত্র। আয়েশার মা চরিত্র করেছিলাম আমি, আর আয়েশা করেছিল মেঘলা। ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল আচ্ছা শিশু বিভাগে। চমৎকার। তো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ের উপরে অভিনয়টাকে মেজর করে মাস্টার্স পাশ করেছো, তার পরবর্তীতে তুমি নির্মাতা হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছো বিভিন্নভাবে। অভিনয়ের উপর মাস্টার্স করে এই যে নির্মাণের প্রতি যে আগ্রহটা, সেটা কিভাবে তৈরি হলো? নির্মাণের প্রতি আগ্রহটা আসলে আমার শুরু থেকেই ছিল। যখন আমরা আমাদের ডিপার্টমেন্টে যখন আমরা নাটক নিয়ে কাজ করতাম, ছোট ছোট ডিরেকশনগুলো আর কি, নির্দেশনার কাজগুলো আমরাই করতাম, নিজেরাই করতাম। তো আমার নির্দেশনার ব্যাপারে খুব আগ্রহ ছিল, ইচ্ছাও ছিল নির্দেশনা নিয়ে আমি মেজর করি, মাস্টার্স করি। কিন্তু প্রবলেম যেটা ছিল ওখানে, যে আমাদের
নির্দেশনা মানে হচ্ছে অনেকগুলো মানুষের উপর নির্ভরশীল হতে হয়। টিমওয়ার্ক যেটাকে বলে। হ্যাঁ, একটা টিম তৈরি করতে হয়। সেই টিমটাকে নিয়ে রেগুলার কাজ করতে হয় এবং ডিপেন্ড করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নির্ভরশীল হতে হয় 100%। যে কারণ যে নির্দেশক সে তো আর কি অভিনয়টা করে দিয়ে আসতে পারে না, বা যন্ত্রী হিসেবে বাজিয়ে দিয়ে আসতে পারে না, লাইটটা করতে পারে না, হয়তো পেছনে করতে পারে, কিন্তু ডিরেকশনটা তার থাকে। সবাই অনেক বড় একটা টিম। তো আমরা যেটা ছিল যে যখন আমি দেখলাম যে অনেক যারা আর কি নির্দেশনা নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের অনেক কষ্ট হচ্ছে, বিভিন্নভাবে ঝামেলা হয়ে যাচ্ছে, তখন ঠিক করলাম যে না, অভিনয়টাও করব, নির্দেশনার কাজটাও করব, তাতে আমার অ্যাটলিস্ট কষ্টটা কম হবে। এবং সম্প্রতি তুমি একটি প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে চলেছো, নাকি কাজ শেষ হয়ে গিয়েছে? এই কাজটি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে ছিল। এটা 2013-14 এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকী উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে ছিল অনুদানটা। 5টা চলচ্চিত্র সংস্কৃতি মন্ত্রণালয় তৈরি করবে, নির্মাণ করবে। তো 5 জন নির্দেশককে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই 5 জনের মধ্যে আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে। আমাদের এই অনুদানের ব্যাপারটিতে যেটা ছিল যে রবীন্দ্রনাথেরই 5টা গল্প হতে হবে। তো আমার গল্পটা ছিল ডাকঘর। আচ্ছা, চিত্রনাট্য আমার লেখা, আর হচ্ছে নির্দেশনার কাজটাও করেছি। একদম শেষ পর্যায়ের কিছু কাজ আছে বাকি আছে, যেটা একদম বলি আমরা যে ফিনিশিং, ওটার একটু কাজ বাকি আছে, ওটা চলছে। আর ইচ্ছা আছে যে আগামী 22শে শ্রাবণ, যদি 25শে বৈশাখে আমরা করতে না পারি অনেক, তাহলে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের মৃত্যুর দিনে অন্তত আমরা এটা যদি নিয়ে আসতে পারি। ডাকঘর হচ্ছে তোমার প্রথম নির্দেশিত চলচ্চিত্র। তো প্রথম নির্দেশনার জন্য, চলচ্চিত্রের জন্য তুমি ডাকঘরকে কেন বেছে নিলে? যখন বেছে নিয়েছি তখন আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে, যে নিজের কাছে প্রশ্ন করেছি যে রবীন্দ্রনাথের কোন গল্প, কোন কবিতা, কোন উপন্যাস আমার চোখের সামনে আর কি ছবির মতো আছে। আচ্ছা, তো যখন নিজেকে আর কি খুঁজছি যে কোথায় আমি দেখতে পাই, তো তখন বারবার মাথায় আসছিল ডাকঘরের সেই পাহাড়, অমল সেই পাহাড়টা পার হয়ে চলে যেতে চায়, দইয়ালার গ্রামটা, লাল শাড়ি পরে নদীতে পানি তুলতে আসে। তারপর দেখতে পাচ্ছিলাম ডাক হরকরা, যে কিনা দিন রাত একটা চিঠির ঝোলা নিয়ে ছুটে বেড়াচ্ছে, তার ঝড় নেই, বৃষ্টি নেই, রোদ নেই, সে ছুটছে। তো এরকম কয়েকটা ছবি যখন শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে চেষ্টা করি ডাকঘরটা চিত্রনাট্য করতে। তাই এটা করতে আসলে কতদিন সময় লেগেছে তোমার শুটিং এর কাজটি শেষ করতে? ডাকঘরটা নিয়ে আসলে অনেক গল্প আছে। যেমন একবার আমি বানিয়েছি 14তে পুরো শুট করেছি, একদম এডিটিং করেছি, মিউজিকও করেছি কিছু কিছু। তারপর যখন এডিটিং টেবিলে বসে আছি, আমার যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছিলাম শুরুতে, যখন নির্বাচন করি ডাকঘর, কল্পনায় যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেই মুহূর্তগুলো খুঁজে পাচ্ছি না, যে এইটাকে তো আমি দেখাতে চাই না, আমি যা দেখেছি তা তো আমি আনতে পারিনি। আর এটা যখন দর্শক দেখবে তখন ভাববে তো আমি এটা দেখেছি, কিন্তু এটা তো আমি দেখিনি। আর কি টানাপোড়নটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিরকম একটা অস্থির অবস্থা। সেই সাথে হচ্ছে যখন আর এর মধ্যে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিলাম ডাকঘর নিয়ে। আমার কাছে মনে হয়েছিল যে আমি রবীন্দ্রনাথের যে আঙ্গিকটা আছে, আমরা যেটা জানি, পোশাকে থাকবে ধুতি পাঞ্জাবি, গথিক প্যাটার্নের বাড়িগুলো থাকবে, পুরনো উঁচু উঁচু দালান, জানালাটার মধ্যে শিক থাকবে অবশ্যই। কিন্তু আমি এগুলো সবগুলো ভেঙে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমরা এই সময়ে তো কেউ কারোর প্রতি ঝাঁপিয়ে পড়ি না, আমরা একটা মানসিকভাবে কিন্তু সবাই জানি যে কার কত দূর যেতে হবে। অমলও জানে তার কত দূর যেতে হবে, শিখ না থাকলেও সে চলে যায় না, পালিয়ে যায় না, সে জানে যে তার এখানে যাওয়া যাবে না, সেটা বোঝে এবং মানে। এরকম কিছু জায়গা, আমার ফিলোসফিক্যাল যে জায়গাগুলো আমি ভেবেছিলাম সেগুলো আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যে নির্বাচক যে দল ছিল, যারা কিনা এই চলচ্চিত্রটাকে বলবে যে হ্যাঁ উত্তরণ ঘটেছে, পাশ করেছে, তো সেইখানে আমি একদম 00 ছিল আমার, যে বললো মাই গড, এখানে রবীন্দ্রনাথের কি খুঁজে পাচ্ছি না, আমরা রবীন্দ্রনাথ কি তো খুঁজে পাচ্ছি না। তো আমি একটু তখন দমে গেলাম এইভাবে যে রবীন্দ্রনাথকে অবশ্যই খুঁজে পাওয়ার কথা এখানে, কিন্তু আমি যেভাবে বলতে চেয়েছি সেভাবে বলতে পারিনি বলে ওনারা খুঁজে পাননি।
আমি যদি বলতে পারতাম তাহলে অবশ্যই খুঁজে পেতাম। তা আমি কোনো কিছু বলি না, আমি বলেছি যে আমারই পছন্দ হয়নি, আপনাদের কি পছন্দ হবে, আমি আবার বানাবো। আচ্ছা, তো বলছে তুমি কি পাগল? আমি বলছি হ্যাঁ আমি পাগল। বলছে তোমার মাথা খারাপ, তুমি জানো কত টাকা নষ্ট হয়েছে? আমি বলছি হ্যাঁ আমি জানি তো, এবং এই টাকাটা আমাকে বইতে হবে, আমাকে টানতে হবে, কোনো প্রবলেম না। তো ওনারা প্রথমে বিশ্বাস করেনি, অনেক ঝামেলা, অনেক কথা, অনেক দেন দরবার, অনেক মিটিং, সচিবালয়ে যে মিটিং করা, অনেক কিছুর পর তুমি এটা আবার তারপর আমি জোগাড় করেছি এবং ওনারাই বলেছে ঠিক আছে আমরা আপনাকে অর্থনৈতিকভাবে কিছুটা যতটুকু পারি আমরা সহযোগিতা করব। তো এখন কি অবস্থা? এখন কি তুমি ততটুকুই সন্তুষ্ট হতে পেরেছো যেটা কল্পনা করেছিলে? আমি এখন অনেকটা 80% মতো, 80% মতো বলবো যে এত আর কি আমাদের প্রতিবন্ধকতা থাকে। মাত্র 4 দিনে শুট করেছি পুরো ছবিটা, 40 মিনিট। তারপর বৃষ্টির মধ্যে অনেক ঝামেলা ছিল, তারপর অভিনেত্রীদের সময়ের একটা ব্যাপার ছিল, এই সময়ের মধ্যেই তাদের করে ছেড়ে দিতে হবে। আমি চাইলেও আমি একটা 2-3 ঘন্টা বেশি রাখতে পারবো না, এর মধ্যে আমাকে শেষ করতে হবে। তো অনেক কিছুর পরও আমার কাছে মনে হয়েছে যে এখন যারাই দেখছে, আমি চেষ্টা করি সবাইকে দেখাতে আর কি, নিজেদের কাছের মানুষদেরকে দেখানোর পর আমি মুখের দিকে তাকিয়ে থাকি, আমি আর স্ক্রিনে তাকাই না। তার কি রিঅ্যাকশন হচ্ছে আমি তাকিয়ে থাকি দর্শকের দিকে, যে কি বলে, কেমন লাগে তার। তো বলছে না আমাদের বোর লাগছে না, অনেক মজা লাগছে, দেখতে ভালো লাগছে এবং এক নিঃশ্বাসে শেষ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে কাজ করেছে, অবশ্যই সফল হবে, মুক্তির অপেক্ষায় থাকলাম। আর আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক কথা বললাম, ভালো লেগেছে। আর এনটিভির দর্শকদের জন্য আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর সবচেয়ে বেশি যেটা বলতে চাই আমি এনটিভির এই শুভ সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে, যে বাংলাদেশের চলচ্চিত্রের অনেক সম্ভাবনা আছে, এখানে অনেকগুলো মানুষ আছে যারা কিনা আসলেই চলচ্চিত্রকে ভালোবাসে, বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে চায়। তো তাদের পাশে আমাদের থাকা উচিত, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত, এবং সবাই মিলেই কিন্তু আমরা পরিবর্তনটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।